প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিক্রমপুর আদর্শ কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের রসায়ন প্রথম পত্রে অনলাইন ক্লাসে আমি নাসরিন হক শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের তৃতীয় অধ্যায়টি পড়াচ্ছিলাম। আমরা তৃতীয় অধ্যায়ের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এই অধ্যায়ের কিছু বোর্ড প্রশ্নের সমাধান করে দিব। প্রথম প্রশ্নটি হচ্ছে, সাধারণ তাপমাত্রায় পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস কেন, ব্যাখ্যা করো। আমরা বোর্ড বিগত বছরগুলোর বোর্ড কোশ্চেন যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে কোশ্চেনটা অনেকবার এসেছে। এই কারণে আমি তোমাদের কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। বলেছি প্রশ্নে কি, সাধারণ তাপমাত্রায় পানি তরল, পানির আণবিক সংকেত হচ্ছে H2O, এটা তো আমরা সবাই জানি। আর এখানে পানিটা যে হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত, সেই হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1 আর অক্সিজেনের পরমাণু ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5। তো দেখা যাচ্ছে যে এদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কিন্তু অনেক বেশি। পার্থক্য করলে দেখা যাচ্ছে এদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য হচ্ছে 1.4। তো এই কারণে দেখা যায় যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ড থাকে, সেই বন্ড ইলেকট্রনগুলো অক্সিজেন পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার কারণে অক্সিজেন পরমাণু কিন্তু নিচের দিকে টেনে নেয়। ফলে অক্সিজেন পরমাণু দেখা যায় যে আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক আধানে পরিণত হয়। অর্থাৎ তারা এভাবে কিন্তু একটা ডাইপোলে পরিণত হয়ে যায়। এরকম ডাইপোল অর্থাৎ দুইটা পোল আছে, এরকম ডাইপোলে পরিণত হয়ে যায়। আর এই যৌগটাতে যেহেতু হাইড্রোজেন পরমাণু আছে, এবং এই কারণে দেখা যাচ্ছে যে এই অণুগুলো যখন একসাথে থাকে তখন তাদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড গঠিত হয়। অনেকগুলো অণু যখন একসাথে থাকে তখন তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড এরকম গঠিত হয়। এরকম হাইড্রোজেন বন্ড গঠিত হয়। এইভাবে অসংখ্য পানির অণু একে অপরের সাথে সংযুক্ত হয় এবং এই কারণে দেখা যাচ্ছে সাধারণ তাপমাত্রায় পানির অণুগুলো সাধারণ তাপমাত্রায় পানি হচ্ছে তরল। অপরদিকে হাইড্রোজেন সালফাইড যদি আমরা দেখি, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড হচ্ছে হাইড্রোজেন এবং সালফার নিয়ে গঠিত। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1 আর সালফারের হচ্ছে 2.5। অর্থাৎ এদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য কিন্তু বেশি নাই, মাত্র 0.4। এবং এই কারণে এদের মধ্যে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক কোনো প্রান্ত সৃষ্টি হয় না, এবং অর্থাৎ এরা ডাইপোলে পরিণতই হয় না। আর এই কারণে হাইড্রোজেন সালফাইড অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কম হয় এবং হাইড্রোজেন সালফাইড অণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে এবং প্রতিটি হাইড্রোজেন সালফাইড অণু মুক্তভাবে চলাচল করে। ফলে এর কোনো আয়তন বা আকার কোনোটাই থাকে না। আর এই কারণে সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন সালফাইড কিন্তু গ্যাসীয় হয়। আমি প্রশ্ন উত্তরটা লিখেছি, তোমরা দেখো। পানি গঠিত হয় হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে। হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে হাইড্রোজেন এবং অক্সিজেনের বন্ধন ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে সরে যায়। তাই অক্সিজেন আংশিক ঋণাত্মক হয় এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক হয়। এভাবে পানির একটি অণুর অক্সিজেনের সাথে অন্য অণুর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠিত হয় এবং এভাবে পানির অণুগুলো একে অপরের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে বলে পানি সাধারণ তাপমাত্রায় তরল হয়। হাইড্রোজেন সালফাইড, অপরদিকে হাইড্রোজেন সালফাইড গঠিত হয় হাইড্রোজেন এবং সালফার দ্বারা। হাইড্রোজেন ও সালফারের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমান। তাই হাইড্রোজেন এবং সালফারের মধ্যে কোনো ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় না। ফলে হাইড্রোজেন সালফাইডের প্রত্যেকটি অণু আলাদা আলাদাভাবে অবস্থান করে এবং এই কারণে হাইড্রোজেন সালফাইড সাধারণ তাপমাত্রায় গ্যাস। এর পরের কোশ্চেনটি হচ্ছে, সাধারণ তাপমাত্রায় সিলিকন ডাই অক্সাইড কঠিন পদার্থ কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস কেন, ব্যাখ্যা করো। সিলিকন ডাই অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে যে সিলিকন এবং কার্বন আছে তারা কিন্তু একই শ্রেণীতে অবস্থিত। একই শ্রেণীতে অবস্থিত হওয়া সত্ত্বেও কার্বন ডাই অক্সাইড সাধারণ তাপমাত্রায় গ্যাস এবং দেখা যাচ্ছে যে সিলিকন ডাই অক্সাইড সাধারণ তাপমাত্রায় কঠিন পদার্থ এবং এদের গলনাঙ্ক অনেক উচ্চ। এর কারণ হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড
আমরা কার্বন ডাই অক্সাইডের হাইব্রিডাইজেশন যদি দেখি, দেখা যাচ্ছে এর মধ্যে sp হাইব্রিডাইজেশন বিদ্যমান। আর sp হাইব্রিডাইজেশন হওয়ার কারণে এর আকৃতি কিন্তু সরল রৈখিক। তো এখানে কার্বন ডাই অক্সাইডের কার্বন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদিও বা একটুখানি আছে, কিন্তু আকৃতি এরকম সরল রৈখিক হওয়ার কারণে এদের মধ্যে কিন্তু কোনো ডাইপোল সৃষ্টি হয় না। আর ডাইপোল সৃষ্টি না হওয়ার কারণে অণুসমূহ একক অণু হিসেবে মুক্তভাবে চলাচল করতে পারে। তাই সাধারণ তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়। অপরদিকে আমরা সিলিকন ডাই অক্সাইড যদি দেখি, সিলিকন ডাই অক্সাইডের মধ্যে সিলিকন এবং অক্সিজেনের মধ্যে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে, এবং ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকার কারণে এরা কিন্তু ডাইপোল সৃষ্টি হয়, এদের মধ্যে ডাইপোল সৃষ্টি হয়। এবং এই ডাইপোলওয়ালা অণুগুলো, অর্থাৎ যে সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে যেহেতু ডাইপোল তৈরি হয়, এবং এই ডাইপোল অণুগুলো যখন একে অপরের সংস্পর্শে আসে তখন দেখা যাচ্ছে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বিরাজ করে, এবং তারা পরস্পর যুক্ত হয়ে বিশাল দৈত্যাকার গঠন সৃষ্টি করে। এবং এই কারণে এরা কিন্তু কঠিন পদার্থ এবং এদের গলনাঙ্ক কিন্তু অনেক উচ্চ। আমরা যদি এদের গঠনটা একটু দেখি, দেখো তোমরা, অর্থাৎ একটি সিলিকনের সাথে আরেকটি অক্সিজেন এভাবে যুক্ত হয়। তোমরা যখন এই প্রশ্ন উত্তরটা লিখবে এভাবে কিন্তু চিত্রগুলি এঁকে দিবে। এই পাশে আরো অক্সিজেন যুক্ত আছে, এভাবে হাতগুলো আমি দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র, অর্থাৎ এখানে হাত দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এখানে আরো অক্সিজেন যুক্ত আছে, অর্থাৎ বৃহৎ আকার অণু গঠিত হচ্ছে। আর এই কারণেই কি সিলিকন ডাই অক্সাইড উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ। প্রশ্ন উত্তরটি লিখেছি, দেখো। সিলিকন ডাই অক্সাইড গঠিত হয় সিলিকন ও অক্সিজেন দিয়ে। সিলিকন ও অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, তাই সিলিকন ও অক্সিজেনের মধ্যে অক্সিজেন আংশিক ঋণাত্মক হয় এবং সিলিকন আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হয়। এভাবে একটি সিলিকন ডাই অক্সাইডের অণুর ধনাত্মক প্রান্তের সাথে অপর সিলিকন ডাই অক্সাইড ঋণাত্মক প্রান্ত যুক্ত থাকে, ফলে প্রত্যেকটি সিলিকন ডাই অক্সাইড একে অপরের সাথে যুক্ত থাকে। তাই সিলিকন ডাই অক্সাইড সাধারণ তাপমাত্রায় কঠিন। অপরদিকে কার্বন ডাই অক্সাইড গঠিত হয় কার্বন ও অক্সিজেন দিয়ে। কার্বন ও অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমান, তাই এদের ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় না। এই কারণে কার্বন ডাই অক্সাইডের প্রত্যেকটি অণু আলাদা আলাদাভাবে অবস্থান করে, তাই কার্বন ডাই অক্সাইড সাধারণ তাপমাত্রায় গ্যাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই প্রশ্ন উত্তরটা যখন লিখবে তোমরা অবশ্যই চিত্রগুলো দিয়ে দিবে। এর পরবর্তী কোশ্চেনটি হচ্ছে, গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কিন্তু হীরক অপরিবাহী কেন, অথবা গ্রাফাইট নরম কিন্তু হীরক শক্ত কেন? আমরা জানি কি গ্রাফাইট এবং হীরক দুটোই কিন্তু কার্বনের তৈরি, দুটো পদার্থই কার্বনের তৈরি, কিন্তু এটা হচ্ছে দুটোই হচ্ছে কার্বনের বহুরূপতা। আর বহুরূপতার সংজ্ঞা তো তোমরা জানো, অর্থাৎ প্রকৃতিতে একই মৌলের বিভিন্ন রূপে অবস্থানের ধর্মকে বহুরূপতা বলা হয়। অর্থাৎ গ্রাফাইটকেও তোমরা চিনো সবাই, অর্থাৎ পেন্সিলের যে শীষটা এটা কিন্তু গ্রাফাইট। আর হীরকের নাম তো সবাই শুনেছো, এটা কিন্তু প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ, অথচ পেন্সিলের যে শীষটা অর্থাৎ গ্রাফাইটটা কিন্তু খুব নরম। তো দেখো কেন আসলে এরকম হয়। আমরা হীরককে যদি দেখি, হীরকে তো আমি তো তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে দুটোই কিন্তু কার্বনের বহুরূপ, অর্থাৎ দুটোই কার্বনের যৌগ। কার্বনে হীরকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্বনে কিন্তু sp3 হাইব্রিডাইজেশন দেখা যায়। sp3 হাইব্রিডাইজেশন কখন হয় এটা তো তোমরা জানো। এখানে কি হয়ে যায়, যেহেতু 4টি লাগবে, আনপেয়ার ইলেকট্রন লাগবে, এই কারণে কি হয়ে যায়, একটি ইলেকট্রন 2s এর একটি ইলেকট্রন 2pz এ চলে যায়।
অর্থাৎ দেখা যায় যে এখানে কার্বনের sp3 হাইব্রিডাইজেশন হয়। sp3 হাইব্রিডাইজেশনের ফলে যেহেতু 4টি sp3 হাইব্রিড অরবিটাল গঠিত হয়, এই 4টি sp3 হাইব্রিড অরবিটালই কিন্তু অপর কার্বন পরমাণুর সাথে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এইভাবে দেখো কার্বনের যে 4টি sp3 অরবিটাল অপর কার্বন পরমাণুর সাথে এইভাবে যুক্ত হবে। অর্থাৎ এর কিন্তু কোনো দেখো একটি অরবিটালও কিন্তু ফাঁকা থাকতেছে না, কোনো মুক্ত ইলেকট্রন কিন্তু থাকছে না, দেখেছো তো? অর্থাৎ যেহেতু মুক্ত ইলেকট্রন থাকছে না এবং এই কারণে কিন্তু হীরক বিদ্যুৎ পরিবহন করে না। আর যে এটা যেহেতু সিগমা বন্ধন দ্বারা গঠিত, তো দেখা যাচ্ছে যদি আমরা হীরককে ভাঙতে যাই, তো এই সিগমা বন্ধনগুলোকে ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এই কারণে কিন্তু হীরক প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ। অপরদিকে আমরা যদি গ্রাফাইটের দিকে দেখি, গ্রাফাইটে কিন্তু কার্বনের এটাতে কিন্তু sp2 হাইব্রিডাইজেশন বিদ্যমান। আমি আর উপরে ইলেকট্রন যে স্থানান্তরিত হয়ে গেল সেটা কিন্তু আর দেখালাম না তোমাদের। sp2 হাইব্রিডাইজেশন বিদ্যমান, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটি আনহাইব্রিড অরবিটালে একটি ইলেকট্রন থেকে যায়। তো এই ইলেকট্রনটা পুরো যে দেখো আমি তোমাদের চিত্রটা এঁকে দেখাচ্ছি, তাহলে তোমরা একটু বুঝবে। এইভাবে প্রত্যেকটি 2pz অরবিটাল অপর কার্বন পরমাণুর সাথে সিগমা বন্ধন গঠন করে। আর এখানে যে আনহাইব্রিড 2pz এর যে একটা ইলেকট্রন দেখা যাচ্ছে, এই ইলেকট্রনটা কিন্তু পুরো যৌগটাতে সঞ্চরণশীল অবস্থায় থাকে এবং এই কারণে গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। আর এইভাবে যে একটা স্তর তৈরি হলো, দেখো তোমরা একটা স্তর তৈরি হয়ে গেল, এইভাবে কিন্তু অনেকগুলো স্তর একে অপরের সাথে সংযুক্ত হয় ভ্যান ডার ওয়ালস, দুর্বল যে ভ্যান ডার ওয়ালস বল আমরা জানি, সেই ভ্যান ডার ওয়ালস বলের মাধ্যমে কিন্তু যুক্ত থাকে। তো আমরা যখন পেন্সিলে দেখো এইভাবে একটা ঘষা দিলাম, তখন কিন্তু একটা স্তর আলাদা করে আলাদা হয়ে যায়। দেখো আমি তোমাদেরকে চিত্র দিয়ে দেখিয়েছি, চিত্রটা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে একটা স্তর আর একটা স্তরের সাথে সংযুক্ত থাকে। দেখে যে এইভাবে, তো যখন আমরা পেন্সিলে একটু ঘষা দিই দেখা যাচ্ছে যে একটা স্তর আলাদা আলাদা হয়ে যায়। এই কারণে, অর্থাৎ যেহেতু তারা দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের মাধ্যমে যুক্ত, এই কারণে কিন্তু গ্রাফাইটটা নরম। এবার প্রশ্ন উত্তরটা লিখেছি দেখো, হীরক বা ডায়মন্ডের প্রতিটি কার্বন পরমাণুর সংকরণ অবস্থা হলো sp3। sp3 সংকরণের ফলে প্রতিটি কার্বন পরমাণু 4টি করে সংকর অরবিটাল গঠন করে। এই সংকর অরবিটালগুলো অপর কার্বন পরমাণুর সাথে অধিক্রমণের মাধ্যমে 4টি কার্বন কার্বন সিগমা বন্ধন গঠন করে। প্রতিটি কার্বন পরমাণু অপর 4টি কার্বন পরমাণু দ্বারা চতুস্তলকীয়ভাবে পরিবেষ্টিত থাকে। আবার 6টি কার্বন পরমাণু ষড়ভুজাকৃতি বিশিষ্ট জালিকা তৈরি করে। এভাবে অসংখ্য কার্বন কার্বন বন্ধন যোগে হীরকের বৃহদাকার অণু গঠিত হয়। যেহেতু প্রতিটি কার্বন পরমাণু পরস্পরের সাথে সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত, অর্থাৎ এতে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, ফলে হীরক বিদ্যুৎ পরিবহন করে না। আবার হীরককে ভাঙতে গেলে অসংখ্য কার্বন সিগমা বন্ধন ভাঙতে হয়, এই কারণেই হীরক অত্যন্ত শক্ত। অপরদিকে গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণু সংকরণ অবস্থা হলো sp2। sp2 এর মাধ্যমে প্রতিটি কার্বন পরমাণু 3টি সংকর অরবিটাল গঠন করে। এই 3টি সংকর অরবিটাল পাশাপাশি কার্বনের অরবিটালের সাথে sp2 অধিক্রমণের মাধ্যমে 3টি সিগমা বন্ধন গঠন করে। এভাবে গ্রাফাইটে কার্বন পরমাণু সমূহ ষড়ভুজাকৃতির জালিকা তৈরি করে।
অনেকগুলো স্তর সৃষ্টির মাধ্যমে একটি বিশাল অণু গঠন করে। স্তরগুলো দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের মাধ্যমে একটি অপরটির সাথে যুক্ত থাকে। এভাবে গঠিত স্তরগুলোর মধ্যে কোনো রাসায়নিক বন্ধন না থাকায় একটি অপরটির উপর দিয়ে সহজেই গড়িয়ে পড়তে পারে। এ কারণেই গ্রাফাইট নরম। আর গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণুতে একটি অসংকরিত 2p-Z অরবিটালে থেকে যায়, যেখানে একটি অযুগ্ম ইলেকট্রন থাকে। ফলে এই অযুগ্ম ইলেকট্রনের জন্য গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী হয়। তো আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো সবাই। তো আজকের মতো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।